নীল চিরকুট। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 44। সকালে ঘুম থেকে উঠে বিছানায় রীতিমতো অন্তুকে পাশে পেল না নীরা। নীরা তড়িঘড়ি করে বিছানা ছাড়ল। আজ ঘুম ভাঙতে দেরি হয়ে গিয়েছে তার। কোনো রকম চোখে মুখে পানি ছিটিয়ে রান্নাঘরে উকি দিল নীরা। জাহানারা রান্নায় ব্যস্ত, চোখ মুখ থমথমে গম্ভীর। নীরা ভয়ে ভয়ে রান্নাঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। মিহিকণ্ঠে বলল, আর কিছু রান্না করবেন মা? আমি করে দেই। জাহানারা উত্তর দিল না। থমথমে মুখে কড়া গলায় খুন্তি চালাতে লাগলো। নীরা জাহানারার উত্তরের আশায় কিছুক্ষণ নীরব রইল। যখন বুঝলো জাহানারা উত্তর দেবে না, তখন নিজেও দেখে পাশে রাখা গামলাতে সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে থাকলো। জাহানারা এবারও কিছু বললেন না। দুটো ডিমের খোসা ছাড়াতেই শেষে আন্দাজে কিছু বলে উঠল জাহানারা, রাতে ভাত খাওনি কেন? টেবিলের ওপর খাবার বেড়ে রেখেছিলাম, দেখনি? আমি একা মানুষ, কত দিকে তাকাবো? সবাই তো আর তুলে তুলে খাইয়ে দেওয়া সম্ভব না। এটা তোমার বাড়ি না, বাপের বাড়ি না। শ্বশুর বাড়ি অত আরাম চলে না। নিজের খাবার নিজের হাতে নিয়েই খেতে হয়। অত আদি খেতে আমি করতে পারি না। নীরা ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল, ঘুমিয়ে পড়েছিলাম মা। জাহানারা বিরক্তিতে চোখে তাকায়। তরকারির কড়াইটা নামিয়ে রেখে বলে, না খেয়ে ঘুমাবে কেন? নিজেকে খাওয়ার কথা মনে থাকে না? খাবার কথা মনে করিয়ে দেওয়ার জন্য এখন অ্যাসিস্ট্যান্ট ডাকতে হবে নাকি আমায়? মানুষ ছেলের বিয়ে করায় শেষ বয়সে আরাম করার জন্য, আর আমার কপাল দেখো। এইটুকু বলেই থামলেন জাহানারা। চুলায় নতুন কড়াই চড়াতে চড়াতে গামলা রাখতে বললেন, শ্বশুরবাড়িতে এসে একদিনে শুকিয়ে চিমচে লেগে যাচ্ছ, না খেয়ে থেকে বোঝাতে চাও আমরা তোমায় খাবার দেই না? নীরা উত্তর দিল না, মাথা নুইয়ে নিজের কাজে মন দিল। জাহানারা নীরার হাতের গামলাটা এক ঝাটকায় টেনে নিয়ে বললেন, ভাত তরকারি হয়েছে, নিজের হাতে বেড়ে নিয়ে খাও, নাকি বেড়ে হাতে তুলে দেওয়া লাগবে? নীরা মিহিকণ্ঠে বলল, কাজটুকু শেষ, প্রায় শেষ করে পরে খাই। জাহানারা ধমকে উঠল, সকাল 9টায় ঘুম থেকে উঠে কাজ দেখাও, অতটুকু সাহায্য আমার না করলেও চলবে। হাত দুটো এখনো অচল হয়ে যায়নি আমার। যতদিন বেঁচে আছি খেটেই মরি। ছেলের বউ বলে কথা, শ্বশুর শাশুড়ির বেতের জায়গায় না রাখলে চলবে নাকি? নীরা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে খেতে গেল। নীরাকে তাড়াহুড়ো করে খেতে দেখে আবারও ধমকাধমকি করলো জাহানারা। নীরা খাওয়া দাওয়া শেষ করে নিজে উদ্যত হলো থালা বাসন পরিষ্কার করতে। অন্তু যখন বাড়ি ফিরল তখন 10টা কি 10:30 বাজে। আনিমুল সাহেব খাবার টেবিলে বসে পত্রিকা পড়ছে। আয়ন ডালে ভিজিয়ে পরোটা খাচ্ছে। অন্তু এবার চেয়ার টেনে বসে আয়নকে উদ্দেশ্য করে বলল, আয়ু, তোর ভাবিকে গিয়ে রেডি হতে বল, 11:30টায় ক্লাস আছে, আমার সাথে ভার্সিটি যাবে। আয়ন বাবার ফোনে মগ্ন ছিল। ভাইয়ের কথায় বিরক্তি চোখে তাকালো। একটুই তো তুমি বলতে পারো। নীরা পুথুকু ভাবি তো রান্নাঘরে আছে। অন্তুল চোখ লাল করে বলল, তুই যাবি নাকি ঠাটিয়ে চল লাগাবো? আয়ন মুখ ভার করে উঠে গেল। আধ খাওয়া পরোটা হাতে তুলে নিয়ে বলল, নীরাপুর বিয়েটাও আমার সাথে দিয়ে দিতে, সব কাজ তো আমাকে দিয়েই করাও। কথাটা বলে বাবার দিকে তাকাতেই আতকে উঠল সে। সাদা হয়ে গেল আয়ন। বাবার চক্ষু রক্ত, মুখ পাংশেটে। ছেলেটা শুকনো ঢোক গিলে পরোটা থেকে নিয়ে জায়গা ছাড়ল। জাহানারা স্বামীকে চা দিচ্ছিলেন। অন্তর কথা কানে যেতেই বলে, নীরার ভার্সিটি যাওয়ার কি দরকার? বিয়ে যখন হয়ে গিয়েছে তখন পড়াশোনা নিয়ে এত লাফালাফি করার কোনো প্রয়োজন নেই। তোর পড়াশোনা বহুত হয়েছে, আর লাগবে না। অন্তু শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মুখের খাবারটুকু গিলে নিয়ে বলল, আমারও বিয়ে হয়ে গেছে মা, আমিও পড়াশোনা করছি। বিয়ের পর আমি পড়াশোনা করলে নীরা পড়াশোনা করতে পারবে না কেন? পড়াশোনা কমপ্লিট করুকো, এটা আমার ইচ্ছে, আর ওর পড়াশোনা কমপ্লিট করানো আমার দায়িত্ব। বিয়ের সময় পড়াশোনা করাবো না বলে কোনো শর্ত দেয়নি আম্মা। জাহানারা ক্ষুব্ধ কণ্ঠে বললেন, দিসনি তো কি হয়েছে, এখন দিবি। 3 জনের পড়াশোনার খরচ তোর বাবা টানার সামর্থ্য আছে নাকি? তোর আব্বার সংসার বাদে খরচে কি কম নাকি? সংসারের জন্য এক্সট্রা মানুষ পালাও বহুত খরচের বিষয়। খাওয়া দাওয়া, জামা কাপড়, এখন আবার পড়াশোনা। অন্তু বুঝলো যুক্তিগুলো একান্তই তার বাবার। যুক্তিগুলো খুব সূক্ষ্মভাবে বসিয়ে দেওয়া হয়েছে তার আম্মার মগজে। অন্তু ছোট নিঃশ্বাস নিয়ে বলল,
তোমাকে চিন্তা করতে হবে না মা, বিয়ে করার আগে তো বলেছিলাম আমার স্ত্রীকে খাওয়ানো পড়ানোর খরচের দায়িত্ব আমার, ওর জন্য আপনাদের এক টাকাও খরচ করতে হবে না। জাহানারা চোখ কপালে তুলে বলে, তোর দায়িত্ব তুই কোথায় পাবি অত টাকা? বাচ্চা একটা ছেলে, চাকরিও করিস না। আমি ব্যবস্থা করে নিব। আনিমুল সাহেব খবরের কাগজ ভাঁজ করে রেখে চায়ের কাপে চুমুক দিল, তাচ্ছিল্য নিয়ে বলল, তোমার ছেলে এখন বইয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে পড়াশোনা ছেড়ে বাসের কন্ট্রাক্টরে চাকরি নেবে নাকি জিজ্ঞেস করো তো জাহানারা। অন্তু খাওয়া ছেড়ে আনিমুল সাহেবের দিকে তাকালো, পর মুহূর্তে চোখ নামিয়ে নিয়ে হাত ধুয়ে উঠে গেল। মাথায় হাজারো দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে তার, কিভাবে ম্যানেজ করবে কি বুঝতে পারছে না। গত দুদিন রাত দিন খুঁজে কোনো টিউশনই পাওয়া যায়নি। আপাতত 2টা টিউশনই পেলেও চলে যেত অন্তুর। আপাতত নীরার প্রয়োজনটুকু তো মেটাতে পারতো। কথাগুলো ভাবতে ভাবতে রুমে গিয়ে শার্ট খুললো অন্তু। আলমারি থেকে আরেকটা শার্ট বের করে পরে নিতেই চোখ আটকে গেল আয়নায়। কুঞ্চিত কপালটা আরো কুঞ্চিত হলো। অন্তুর কাঁধের বাম পাশে থাকা ট্যাটুটা বিদ্যুতের আলোয় ঝকমক করছে। প্রায় 3 বছর আগে কাঁধে এর নাম লিখেছিল ট্যাটু করিয়ে। অন্তু দীর্ঘশ্বাস ফেলে শার্টের কলার টেনে ঠিক করে নিল। নীরার জন্য এমন অনেক পাগলামো করেছে অন্তু। তখন বড্ড ছেলে মানুষ ছিল সে। বয়স আর তখন কত হবে, 20 অথবা 21। অন্তু এখনো ছেলে মানুষই আছে। বয়সের হিসাব 2-3 বছর বৃদ্ধি পেলেও এখনো তাই ছিল, কিন্তু এই 2 বছরে অনেক পরিবর্তন হয়েছে তার মাঝে। অন্তু হয়তো খেয়াল করলো সরলভাবেই, কিন্তু এই পরিবর্তনগুলো আর যেন সহা যাচ্ছে না। সামনে নিতে চললো জীবন। প্রাণ ভরে একটু নিঃশ্বাস টেনে নিতে চাইল। তখন ওই সাইকেলের মতোই আবারও জীবনের সাথে লেপটে গেল নীরা। অন্তু দীর্ঘশ্বাস ছেড়ে বাইকের চাবি তুলে নিল। নীরা দরজার কাছে দাঁড়িয়েছিল। অন্তু হয়তো খেয়াল করলো না তাকে। বাইরে গিয়ে আনকে দিয়ে ডাকতে পাঠালো নীরাকে। নীরা টিপটপ করে বাঁচতে থাকা হৃৎপিণ্ডটা অন্তুর বাইকে গিয়ে বসলো। অন্তুর কাঁধে হাত রাখতেই ভিন্ন এক অস্বস্তিতে কাটা দিল তার শরীর মন দুটোই। ধানমন্ডি থেকে শাহবাগ পুরোটা রাস্তা নিশ্চুপ কাটলো তাদের। ভার্সিটির সামনে এসে নীরা বাইক থেকে নামতেই একটা 500 টাকার নোট এগিয়ে দিল অন্তু। নীরা অবাক হয়ে তাকালো। কুঞ্চিত মনে নোটটা হাতে নিয়ে অন্তু দিকে জিজ্ঞাসুলভ দৃষ্টিতে তাকালো। অন্তু বাইকে স্টার্ট দিতে দিতে সামনের দিকে তাকিয়ে বলল, হাত খরচের টাকা। কতটুকু বলেই মুহূর্তে বাইক নিয়ে ভার্সিটির গেট পেরিয়ে চলে গেল অন্তু। নীরা ফেল করে অন্তুর দিকে চেয়ে রইল। হাত পা শিরশির করে উঠল অদ্ভুত অচেনা এক অনুভূতিতে। শরতের মাঝামাঝি, আবহাওয়া হালকা শুষ্ক, ব্যবসা গরম চেয়ে আমার ধুলোবালির মধ্যে নিরস্ত যুদ্ধ করে বাস যখন রাজেন্দ্রপুর এসে থামলো তখন ঘড়ি 12টা বাজে। মাথার উপর দগদগ করছে সূর্য। নাদিমের মাথা ভর্তি চুল তখন ধুলোয় ধূসর, পরনে আস্তরণ। নাদিম বসে আছে। নেমে আসলো। নাদিম বাস থেকে নেমে ডান হাতের কবজিতে পড়া ঘড়ির দিকে তাকালো। ঘড়ি স্বচ্ছ কাট গোলা হয়ে আসছে। পরিষ্কার করলো নাদিম। চোখ ছোট ছোট করে আশেপাশে তাকালো। পকেট থেকে কাগজের ছোট টুকরো বের করে ঠিকানা দেখলো। দ্বিতীয় গন্তব্য বাংলা বাজার। অটোরিকশার বাংলা বাজারে পৌঁছায়। খা দুপুর। দোকানপাটের অধিকাংশ ফাঁকা। নাদিম বেশ কয়েকটা দোকান খোঁজ করে কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পেল না। দোকানের প্রায় সব কর্মচারী স্থানীয় বাসিন্দাদের খুব একটা চিনে না। মকবুল ওয়াহেদ চৌধুরী আবার ক্যাডা, এই নামে তো কাউরে চিনি না ভাই সাহেব। নাদিম ভুরু কঞ্চিত করে ত্রিভুজাকার রূপ ধারণ করলো। কপাল কুচকে বলল, আপনাদের দেখে তো স্থানীয় মানুষই মনে হইতাছে চাচা। কয় বছর আছেন এই এলাকায়? দোকানদার দ্রুত হাতে চা চাকতে বলল, জন্মের পর থেকে এইখানেই থাকি ভাই সাহেব। তাহলে তো মকবুল ওয়াহেদ চৌধুরীকে চেনার কথা। উনি শুনেছি বড়সড় একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। গাজীপুর নাকি রিসোর্টও আছে তার ওপর স্থানীয়। চিনেন না কেন? দোকানদার নাদিমের মুখে দিয়ে তাকিয়ে ফেল করে চেয়ে রইল। কিছুক্ষণ আনমনে বসে ভাবলো, আপনি কি মকবুল ভাইয়ের কথা জিজ্ঞাইতেছেন নাকি ভাই সাহেব? নাদিম ভুরু কুচকে খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, মকুল? কোন মকুল? মকুল ভাইয়ের কাহিনী কি? বড় মামার ভাষ্য মতে মকবুল ওয়াহেদ সাহেব নাম করে এক ধনাঢ্য ব্যক্তি কাছে 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে। কাগজে লেখা ঠিকানা তার। এই মকুল আবার কে? কোত্থেকে এন্ট্রি নিল? স্থানীয় বাসিন্দাদের মধ্যে মকুল ভাই বিরাট ধনী মানুষ। গার্মেন্টস কারখানা আছে।
শুনছি বড়লোকি হোটেলও আছে উনার। ভাইজানের বাড়ি বাজার থেকে 10 মিনিটের রাস্তা, রিক্সা লইয়া চইলা যান। মুকুল ভাইয়ের বাড়ি বেগবানি সিনে। মুকুল ভাইয়ের বাড়ি যাবো কইলেই নিয়ে আসবো। নাদিম জবাব দিল না, কপাল শুকনো ভাঁজ করে কিছু একটা ভাবলো। আরও একটা চাপ। 1 কাপ চা খেয়ে মুকুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সিদ্ধান্ত নিল। রিক্সা যখন নাদিমকে মুকুলের বাড়ির বিশাল বাড়িটার সামনে নিল, তখন ঘড়িতে 1:45 বাজে। মাথার ওপর খাখা করছে সোনালি রোদ। ঘেমে নেই একাকার অবস্থা নাদিমের। গেট থেকে অন্দরমহল পর্যন্ত পৌঁছাতে বহু কসরত করতে হলো তাকে। সেই বসার ঘরে বসতে দেওয়া হলো। তার সাজসজ্জা আলিশান, সিমসাম সবুজ গাছগছলা বিছানো, ঝোঁকে ঝোঁকে দামি আসবাবপত্র। মনের গহীন থেকে তাচ্ছিলের কণ্ঠে ভেসে আসলো নাদিমের। সূক্ষ্ম চিন্তার মাঝে মানবের আবির্ভাব ঘটল। তুমি একজন মেরুদণ্ডহীন মানুষ নাদিম। তোমার মাঝে কোনো প্রতিশোধ স্পৃহা নেই। এই মেয়েটির জন্য এত চিন্তা তোমার মানায় না। কেন করছো এত হাহাকার? নাদিম চমকে উঠে বলল, হাহাকার করছি? অবশ্যই করছো। বোনের জন্য হাহাকার করা খারাপ তো কিছু নয়, কিন্তু মিষ্টি তো আমার ছোট বোন। সুপ্ত মন আক্রোশ নিয়ে বলল, বাজে কথা। মিষ্টি কখনোই তোমার বোন না। সে সময় দুর্দশার কারণ, তোমার মায়ের দুঃখের কারণ। কেন ভুলে যাচ্ছ বারবার? ফিরে যাও, ছেড়ে দাও তার পিছু। অতীত ঘেটে লাভ নেই। ভালো আছো, ভালো থাকো। নাদিম ছোট্ট নিঃশ্বাস ফেললো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, তোমার সত্যি মনে হচ্ছে মিষ্টি সকল দুর্দশার কারণ? কারো পক্ষে কারো দুর্দশা কারণ হওয়া কি আদৌ সম্ভব? তুমি বলতে চাচ্ছ তোমাকে ঠকায়নি মিষ্টি? হয়েছে, কিন্তু তার জন্য মিষ্টি কোনোভাবে দায় না। সে ঠকেছে, তাকেও ঠকানো হয়েছে, হয়তো আমার থেকেও বেশি। নাদিমের কথায় প্রত্যুত্তর এলো না। তবে তার আগে বিশাল লম্বা স্বাস্থ্যবান এক ভদ্রলোক নাদিমের সামনে সোফা এসে বসলো। লোকটি লম্বা 6 ফুটের কাছাকাছি, থলথলে শরীর, হলুদ রঙের পাঞ্জাবি গায়ে, পরনের সাথে ধবধবে সাদা লুঙ্গি। তুমি কে? আমার সাথে দেখা করতে চাওয়ার কারণ কি? কম কথায় উত্তর দাও। বেশি সময় আমার পছন্দ নয়। নাদিম ছোট্ট করে শ্বাস টেনে নিয়ে সরাসরি প্রশ্ন করলো, আপনার নাম মকবুল ওয়াহিদ চৌধুরী? লোকটি তির্যক দৃষ্টি মেলে তাকালো। হ্যাঁ, কেন? প্রায় 7-8 বছর আগে ময়মনসিংহের একটা এতিমখানা থেকে 8 বছরের একটা বাচ্চাকে কিনে এনেছিলেন আপনি। মেয়েটির নাম ছিল মিষ্টি। চিনেন তাকে? মকবুল সাহেব মুহূর্তে যেন থমথম হয়ে গেল। চল শক্ত করে নাদিমের দিকে চেয়ে বলল, তুমি কে? নাদিম হেসে বলল, আপনি বোধহয় উত্তেজিত হয়ে যাচ্ছেন। অযথা ঘাবড়াবেন না। আমি আমারই কেউ না। আমার নাম নাদিম হোসেন, সম্পর্কে মিষ্টির ভাই। আমি মিষ্টির সাথে দেখা করতে চাই। ওর সাথে দেখা করা কি সম্ভব? মকবুল সাহেব আগের মতোই নিশ্চুপ রইলেন। যা বিক্রি করে দিয়েছো তার প্রতি হঠাৎ এমন উৎকণ্ঠ? বিকৃত জিনিস মাত্রই বিকৃত, জানো না? মিষ্টি মানুষজ্ঞ বস্তু। আমি তাকে নগদ টাকা দিয়ে কিনেছি। অযথা ঝামেলা করো না। নাদিম মকবুল সাহেবের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে, আপনার কথা একটা ভুল আছে মকবুল সাহেব। মিষ্টিকে আমি বিক্রি করিনি, বিক্রি করেছে অন্য কেউ। মিষ্টির এই মালিকানার বদলে রহস্য আসলে অজানা। তবে আমি মিষ্টিকে ফিরে নিতে আসিনি। আমি শুধু ওর সাথে দেখা করব, 2টা কথা বলবো, তারপর চলে যাব। নাদিমের কণ্ঠে কিছু একটা ছিল। মকবুল সাহেব খানিক শান্ত হলেন। নাদিমকে অবাক করে দিয়ে একজন কাজের লোককে ডেকে বললেন গভীর কণ্ঠে, তোমার আপামনিকে ডেকে আনো শামসু। চাকর শ্রেণীর লোকটি মাথা হেলিয়ে যেতেই মকবুল সাহেব চোখ মুখ শক্ত করে তাকালেন। শাসনের মতো আঙুল উঠিয়ে বলল, এবারই শেষ। এই এলাকায় ফিরে আসার সাহস আর করো না। এরপর তোমাকে এই এলাকায় দেখলে কেটে ফেলবো। নাদিমের মাঝে কোনো ভাবাবেগ দেখা গেল না। রক্তকণিকাগুলো উত্তেজিত হয়ে উঠল, হৃৎপিণ্ডগুলো টিপটিপ করছে। তবে মিষ্টি বেঁচে আছে। বেশ কিছুক্ষণ পর সিঁড়ি বেয়ে গুটগুট করে এগিয়ে এলো 16 কি 17 বছরের এক যুবতী। গায়ের রং মিষ্টি শ্যামলা, মুখের গড়ন আদিবের অবময় স্পষ্ট। মিষ্টি অবনত মিষ্টির মতোই চেয়ে আছে। বুকের ভেতর যেন চিনচিন ব্যথা উঠল তার পায়ের শিরাটা যেন টান পড়েছে। মেয়েটি ঠিক বাবার মতোই দেখতে হয়েছে। নাদিমের চেহারা, বাবার ছাপ অল্প, মায়ের ছাপই বেশি। নাদিমের থিয়েরে থাকা রাগটা ফুটে উঠল। পুরো পৃথিবী ছলৎ করে উঠল আদম মুখে পটে। কিন্তু মিষ্টি নামের মেয়েটা বড় বড় চোখ মেলে নাদিমের দিকে তাকালো। কিন্তু তখনই শান্ত হয়ে গেল নাদিমের মস্তিষ্ক। টলমল নিষ্পলক চাহনির সামনে নাদিমের সকল বিতৃষ্ণা থিতিয়ে গেল। ফোনে তোলা রাগটা নুয়ে পড়ল বুকের এক কোনায়।
দুই চোখ জোড়া চুপ করে চেয়ে রইল অনেকক্ষণ। মকবুল সাহেব মিষ্টিকে সোফাতে বসতে বললেন। মিষ্টি বাধ্যমের মতো সোফাতে বসলো, মুখ ভর্তি খুশি। মুখোমুখি সোফায় বসে যুবতী মেয়েটির সারা গায়ে যেন সদ্য যৌবনের চঞ্চলতা। আনত মুখটি এক রাজ্যের মায়া। এই মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে নাদিম হঠাৎ মনে হলো মিষ্টি শব্দটা বোধহয় একেবারে এই মেয়েটির সাথেই যায়। এমন একটি গোধূলি বিকেলে মায়ের সাথে মিলিয়ে বাচ্চা মেয়েটির নাম রেখেছিল মিষ্টি, মলি মিষ্টি। মা খুব চটপটিয়েছিলেন ছোট মিষ্টিকে ছুঁড়ে ফেলেছিলেন মাটিতে। বাবা বারান্দায় বসে গম্ভীর মুখে পুরো ব্যাপারটা দেখে অথচ কিছু বলছিলেন না তখন। এখনো সে জীবিত। কান্না নাদিমের কানে ভাসে। মিষ্টি উৎসুক চোখ চেয়ে বড় বড় চোখ দুটো চিকচিক করে উঠল কৌতূহলে। সত্যি কি কৌতূহল নাকি টলমলে চল? নাদিমের হাতে ইশারায় মিষ্টিকে ডাকলো, বলো এদিকে আসো। মিষ্টি ইতস্ত করে এগিয়ে গিয়ে নাদিমের পাশে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোন ক্লাসে পড়ো? মিষ্টি জবাব দিল না, নাদিমের দিকে তাকিয়ে থাকলো সে। তুমি আমার ভাইয়া? নাদিমের বুকের কোথাও যেন একটা চাপা যন্ত্রণা খেলে গেল। বলতে ইচ্ছে হলো, না আমি তোমার কেউ নই, কেউ না, কিন্তু বলল না। মিষ্টির বলা ভাইয়া শব্দটা হৃৎপিণ্ডের সাথে সমানতালে লাফাতে লাগলো পুরো বুক জুড়ে। নাদিমের উত্তর না পেয়ে মিষ্টি নিজে থেকে কথা বলল। তার মিহি কণ্ঠে খেলে গেল রাজ্যের অস্বস্তি। আমার ভাইয়ার গালে তিল ছিল, তোমারও আছে, তাই দেখে আমারও আছে। তুমি আমার ভাইয়া না? নাদিম চোখ উঠিয়ে মিষ্টির বাম গালে তাকালো। একই জায়গায় আদিবেরও তিল ছিল। নাদিম ডান হাতে ঘাড় চুলকে এদিক ওদিক তাকালো। কি বলবে বুঝতে না পেরে কিছুক্ষণ থম মেরে বসে রইল। তোমার আমাকে মনে আছে? মিষ্টি মাথা নাড়ে, তারপর খুব অসহায় কণ্ঠে বলল, তুমি আমায় পছন্দ করো না? না, কেউ পছন্দ করো না। কি করেছি আমি? নাদিমের ভেতরটা টলমল করে উঠল। এই বিশ্রী পৃথিবী সব অশ্লীল কপটকতায় এই ছোট বোনটিকে তাকে সে ভীষণভাবে পুড়িয়েছে। কে বলল আমি তোমায় পছন্দ করি না? সবাই বলতো, আমি জানি। কথাটা বলেই থামলো মিষ্টি। ভীত হাতে নাদিমের বাহুতে হাত রাখলো। অপলক চোখে নাদিমের দিকে চেয়ে বলল, মায়ের চেহারা আমার মতো ঠিক মনে নেই। তুমি কি মায়ের মতো দেখতে? মাকে খুব মনে পড়ে আমার। মামা বলেছিল তুমি নাকি মায়ের মতো, আর আমি নাকি মাকে মেরে ফেলেছি। আমার জন্যই নাকি মা মরে গিয়েছে। মামা কথা কি সত্যি বলে ভাইয়া? তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব, মামার কথা আমি বিশ্বাস করি না। একটু চুপ থেকে গেল মিষ্টি। মাথা নিচু করে বসে রইল চুপচাপ। গাল বেয়ে গড়িয়ে পড়ল টপ টপ বৃষ্টির পানি মতো চোখের পানি। তার ছোট আদুরে মুখের দিকে দেখে মনে হলো অভিমানী কিশোরী গাল ফুলিয়ে নালিশ জানাচ্ছে। ভাইয়ের প্রতি তার অগাধ ভরসা। ভাইয়েরা সব পারে। নাদিমের চোখের কোনো চিকচিক হয়ে উঠল। এই প্রথম মিষ্টি নামক মেয়েটির জন্য বড় মায়া হলো তার। বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, মামা সত্যি বলেছেন, মামা মিথ্যা বলেছেন, ওনার কথা বিশ্বাস করো না। মা তোমাকে ভালোবাসতো, আমাকে বলেছে। মিষ্টির মুখ উজ্জ্বল হয়ে উঠল। তুমি আমায় ভালোবাসো? নাদিম এক পলক মিষ্টির দিকে তাকালো, চোখ নামিয়ে নিয়ে বলল, হ্যাঁ ভালোবাসি। আব্বুও বলেছিল যে তুমি আমায় ভালোবাসো। মামা মিথ্যা বলেছে তাই না? নাদিম সন্ধিহান চোখে তাকায়, ভুরু কুচকে প্রশ্ন করে, আব্বু? দুপুরে রাশভারী সূর্যটা 2 ঘন্টা আগে কোমল আলো ছড়াইয়ে যেন থেমে গেছে। শহরের গায়ে আশ্রে পড়েছে বিকালের মিষ্টি আলো। আরফান কিছুটা আগেই রাউন্ড শেষ করে নিচে চেম্বারে এসে বসেছে। ক্লান্ত শরীরে 2টো রোগী দেখেছে, প্রেসক্রিপ্টাইভ করেছে, তারপর গায়ে লিয়েছে চেয়ারে। মনটা বোধহয় ভালো নেই তার। কেমন যেন খাপছাড়া মন খারাপ অসময়ে তাড়া দিচ্ছে তাকে। পৃথিবীর সব রঙহীন লক্ষ্যহীন বিতৃষ্ণা বোধ হচ্ছে আরফানের ক্লান্ত চিন্তার মাঝে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সাঈদ। আর একজন রোগী অপেক্ষা করিয়ে জানিয়ে গেল সে। আরফান মুখ ফুলিয়ে শ্বাস টেনে সোজা হয়ে বসলো। টেবিলে রাখা মোবাইল স্ক্রিনে উকি দিল। লক স্ক্রিনে নম্রতার ছবি। আরফান বেশ কিছুক্ষণ নিমিষে চেয়ে রইল সে স্ক্রিনে। এই ম্লান সুন্দর মুখখানি স্নিগ্ধতায় তাকে বারবার টানে। যতবার দেখে ততবার অবাক হয়, মুগ্ধ হয়, ততবার ভালোবাসে। আরফানের ভাবনার মাঝে দরজা ঠেলে ভেতরে এলো দুজন। আরফান ফোনের দিকে নজর রেখেই বলল, বসুন। বসুন শব্দটা উচ্চারণ করে বেখেলে সামনের দিকে তাকালো আরফান। চোখ নামিয়ে ফোনটা পাশে রাখতে চমকে উঠল সে।
চোখ উঁচিয়ে দেখলো সামনে, মুহূর্তে গলা শুকিয়ে এলো আরফানের। বিভ্রান্ত হলো। মুখোমুখি বসে থাকা নম্রতা এবং বাবার চোখ বাঁচিয়ে খুব সাবধানে ডান চোখ টিপে ফ্যাকাশে হয়ে গেল আরফানের মুখ। নম্রতার এমন কাজে বিস্মিত হলো, মুগ্ধ গলা খাকারি দিয়ে সরাসরি তাকালো। কিছুটা অস্বস্তি হলো নিজের মাঝে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো আরফান। যথেষ্ট প্রফেশনাল কণ্ঠে বলল, পেশেন্টকে। নম্রতা দ্রুত উত্তর দিল, দুজনই। আরফান সন্ধিয়ান চোখে তাকালো। নর্মদার দুধে আলতা ফর্সা মুখে খুবই স্নিগ্ধ লাগছে আজ। জলপাই রঙের সুতির সালোয়ার কামিজে ফুটে উঠেছে তার রং। চুলগুলো ভিন্নভাবে বেঁধেছে আজ। কিশোরীর মতোই উজ্জ্বল লাগছে তাকে। আরফান চোখ সরিয়ে নিল। প্রেমিকার বাবার সামনে প্রেমিকার দিকে হা করিয়া তাকিয়ে থাকা নিশ্চয়ই ছেলে মানুষের লক্ষণ। আরফান যথাসম্ভব গম্ভীর হলো। ও বেশ, তো সমস্যা বলুন। নুরুল সাহেব তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, কিছুদিন যাবৎ শরীরটা খুবই দুর্বল। শুয়ে বসে থেকেও ক্লান্ত হয়ে পড়ছি। হুটহাট রক্তচাপ বেড়ে যাচ্ছে, আবার কখনো হুটহাট কমেও যাচ্ছে। খবরের কাগজ পড়তে গেল চোখ ব্যথা করে। আরফান মনোযোগ দিয়ে সব কথা শুনছিল। এক টুকরো কাগজ টেনে নিয়ে বলল, চোখের জন্য আলাদা ডক্টর দেখিয়েছেন? দেখালাম সেদিন, ওষুধ চলছে, কিন্তু বিশেষ কোনো লাভ হচ্ছে না। বাসার নিচে দাঁড়িয়ে কেউ হাই হ্যালো করলে দোতলা থেকে স্পষ্ট দেখতে পারি না। আরফান হেঁচকি খেলো এবার। বাম হাতের আঙ্গুল দুটো কপালে হালকাভাবে বুলিয়ে প্রেসক্রিপশনের লেখায় মনোযোগ দিল। শেষ বাক্যটা না শুনলে বুঝি এতটা গম্ভীর প্রশ্ন হতো না। আপনার বয়স কত? 65। আর নাম? নুরুল মাহমুদ। ডায়াবেটিস আছে আপনার? পরীক্ষা করেছিলেন কখনো? তা একটু আছে, তবে আন্ডার কন্ট্রোল। আরফান চোখ তুলে তাকালো। লাস্ট কবে পরীক্ষা করেছিলেন? এই তো বছর 2 আগে। আরফান বিস্ময় চেয়ে বলে। পর মুহূর্তে হেসে ফেলল। 2 বছর আগে পরীক্ষা করেছিলেন? ডায়াবেটিস আন্ডার কন্ট্রোলে? ডায়াবেটিসের পেশেন্টের প্রতি মাসে একবার করে চেক আপ করা উচিত। আমার মনে হয় আপনার ডায়াবেটিসটা বাড়াবাড়ির রকম বেড়ে গেছে। ডায়াবেটিস থেকে হৃদরোগের উপসর্গ দেখা যায়। খুবই শীঘ্রই ডায়াবেটিস পরীক্ষা করুন। তার সাথে আরও কিছু টেস্ট দিচ্ছি, রিপোর্টগুলো খুব দ্রুত আমাকে দেখিয়ে নেবেন। নুরুল সাহেব অসন্তুষ্ট চোখে আরফানের দিকে তাকালো। বিরক্ত কণ্ঠে বলল, ডাক্তার টেস্ট ফেস্ট ছাড়া কি কিছু পারেন না নাকি? সামান্য জ্বর হলে একগাদা টেস্ট, হাঁচি দিলেও টেস্ট। ইটস অল পলিটিক্স। আজকাল হাসপাতালেই রাজনীতি চলছে, টাকা কামানোর রাজনীতি। আরফান অসহায় চোখে তাকালো। কথাটা নুরুল সাহেবের না বলে অন্যদিকে বলে নিঘাত চটে গেছে তার। আরফান মেজাজ খারাপ হতো, কিন্তু এই মুহূর্তে চটে যাওয়া যাচ্ছে না। প্রেমিকার বাবার প্রতি শ্রদ্ধা রেখেই চুপ রইল আরফান। টেস্ট না করলে রোগ কিভাবে ধরবো? ডাক্তাররা তো সব জানতা নয়। চোখ বন্ধ করে মন্ত করে রোগ ধরার ক্ষমতা তো তাদের নেই। কথাটা বলতে গিয়েও বলল না, স্বাভাবিক গম্ভীরতা বজায় রেখে বলল, টেস্টগুলোর প্রয়োজন। নুরুল সাহেব বিতৃষ্ণা নিয়ে তাকালেন। তার চোখে দৃষ্টি। আরফানকে শান্ত দৃষ্টিতে ছিন্ন বিচ্ছিন্নভাবে শাসিয়ে, খবরদার আমার মেয়ের দিকে তাকাবে না। ওইসব ডাক্তার ফাক্তার আমি মেয়ের জামা হিসেবে মানি না, মানবো না। আরফান হতাশ নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। প্রেসক্রিপ্টটা নুরুল সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, টেস্টগুলো করে নেবেন। নুরুল সাহেব উত্তর দিলেন না। প্রেসক্রিপশনের দিকে তাকে ভুরু কুঁচকে থেকে বললেন, এবার আমার মেয়েকে দেখুন। শি নিড আ বেটার প্রেসক্রিপশন ইফ ইউ। নুরুল সাহেবের ঠেস মারা কথাটায় অস্বস্তিতে পড়ে গেল আরফান। হালকা চলে নম্রতার দিকে তাকালো। একদম অপরিচিতর মতো চোখ ফিরিয়ে নিয়ে বলল, কি হয়েছে আপনার মেয়ের? আরফানের কথায় প্রত্যুত্তর করার আগে নুরুল সাহেবের ফোন বাজলো। ফোন আর প্রেসক্রিপশনটা হাতে তুলে নিয়ে বললেন, আজকাল আমার মেয়ে রাতে ঘুমটুম হয় না, মন খারাপ করে বসে থাকে। ইনসামিয়ানি হয়েছে বোধহয়। আপনি প্রেসক্রিপ্টটা না হয় সেখান থেকে শুরু করুন, আমি কলটা অ্যাটেন্ড করে ফিরছি। নুরুল সাহেব চেম্বার থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল আরফান। শরীরটা চেয়ারে এলিয়ে দিয়ে বুক ভরে শ্বাস নিল। চোখ মুখ নম্রতার দিকে মেলে বলল, আপনি অসুস্থ? নম্রতা ছোট্ট একটা শ্বাস টেনে বলল, অনেক বেশি। এমন ডেঞ্জারাস বাবার মেয়ে আবার অসুস্থ হয়? নম্রতা টেবিলের ওপর কনুই ঠেকিয়ে গালে হাত দিয়ে বলল, নিষ্প্রভ কণ্ঠে বলল, সে শহরে রোগ বেড়ানো ডাক্তার থাকে, সেই শহরে ডেঞ্জারাস বাবার মেয়ের আরও বেশি অসুস্থ হয়। আরফান মৃদু হাসলো। সোজা হয়ে টেবিলের উপর বসে খানিকটা ঝুঁকে সে বলল, আচ্ছা, তো আগে আগে কোন ডাক্তারের স্বর্ণপন্ন হয়েছেন, নাকি এটাই প্রথম? নম্রতা ব্যস্ত কণ্ঠে একটু কাগজ বের করলো, আরফানের দিকে এগিয়ে দিয়ে বলল, হয়েছিল ডাক্তারবাবু, ওষুধ দিয়েছিলে। ঔষধ? বেয়ার ঔষধ ঢাকা শহরে সব দোকানে খুঁজে পাওয়া যায়নি। আপনি কি জানেন কোথায় পাওয়া যাবে এই ওষুধ? আরফান কপাল কুঁচকে কাগজের টুকরো নিল। নীল কাগজের টুকরে সিরিয়ালে নিষ্প্রভ 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 নিষ্প্রভের পাশে দিয়ে লেখা 1+1+1।
ইনফিনিটি। আরফান কপাল কুঁচকে কাগজের দিকে চেয়ে রইল অসহায়ভাবে। জানেন কোথায় পাবো এই ওষুধ? আরফান চোখ তুলে তাকালো। নম্রতার গালে হাত দিয়ে বসে আছে, ছোট ছোট মোলায়েম চুলগুলো গালের ওপর এসে পড়ছে, মিষ্টি লাগছে তাতে তাকে। ওষুধ তো নিজের ভয়ঙ্কর রোগে আক্রান্ত নম্রিতা, ওষুধ সেবনে আপনার হকিন সারবে না। আরফান মৃদু কণ্ঠে প্রশ্নে যেন নিঃশ্বাসে বুকটা ঢিপ করে উঠল। নম্রতার নাকে ভেসে এলো এক অদ্ভুত সুগন্ধ। আমি হনিকর ওষুধ বেশি পছন্দ করি ডক্টর। ওই ওষুধে মৃত্যু হয় হোক, কিন্তু শরীরে লাল নীল ব্যথা আসুক, তবুও আমি হনিকর ওষুধই চাই। আরফান ঘোর লাগা চোখে চেয়ে রইল। আপনার ভিজিট একটু বেশি মনে হয় না ডাক্তার? এমন পরিস্থিতিতে এমন অবান্তব কথা খানিকটা বিরক্ত হলো আরফান। নম্রতার থেকে চেয়ে সরে দাঁড়ালো, ছোট চোখে চেয়ে বুকে হাত গুঁজলো। আপনি সবসময় ভিজিট নিয়ে ফোরন কাটেন কেন নম্রতা? নম্রতা কপালে পড়ে থাকা চুল সরাতে সরাতে বলল, ফোরন কাটিনি, সত্যি বললাম। আমি ব্যারিস্টারের মেয়ে, মিথ্যা কথা বলি না। আরফান টেবিল ঠেসে বসে দাঁড়ালো, ভুরু কুঁচকে বলল, আচ্ছা, অবশ্যই পরিচিত ডাক্তার হওয়া সত্ত্বেও বারবার ফুল পেমেন্ট করে ডাক্তার দেখাতে হচ্ছে, রোগ টোগ সরাতে নেই। ডাক্তারবাবু বড় নির্দয় পুরুষ, এত টাকা দিয়ে করাবেন কি? বউ কিনবো। টাকা কথাটা বলেই ঠোঁট টিপে হাসলো আরফান। নম্রতা ছোট্ট চোখে চেয়ে বড় করে হাসলো। কি? আরফান হাসি চেপে কপাল কুঁচকালো। আবার নম্রতার মুখে ঝুঁকে এসে বলল, তবে আপনি চাইলে আপনাকেও কিনতে পারি। আমি আবার হৃদয়মান মানুষ। কত সুন্দরী কি এবং পার্সোনালি ডাক্তার হয়েছেন আপনি? পার্সোনাল ডাক্তার হওয়ার খুব শখ না? নম্রতা নরম হাতে আঘাতে শক্ত স্বর্ণপর আরফান চুলগুলো নাড়ল, হেসে বলল, খুব শখ। এখন কারো পার্সোনালি হয়নি যদিও, তবে আপনাকে দিয়ে শুরু করলে মন্দ হয় না। কথাটা বলেই ঠোঁট টিপল আরফান। নম্রতা চোখে চেয়ে রইল। এই ডাক্তার তো তার থেকেও 2 ডিগ্রি ওপরে। এই লোককে কিভাবে ফ্লাটিং করতে হয় নম্রতা জানা আছে। নম্রতা থমথম মুখে বসে রইল। নম্রতা গাল ফুলিয়ে বসে থাকতেই হেসে গলে গেল আরফান। কিছু একটা বলার প্রস্তুতিতে দরজা ঠেসে বেরিয়ে ঢুকে এলো নুরুল সাহেব। আরফান স্প্রিং এর মতো সরে গিয়ে 3 হাত দূরে দাঁড়ালো। নুরুল সাহেব অতস্ত খেয়াল করেনি, তবু অস্বস্তিতে লজ্জায় কাটা হয়ে গেল আরফান। ডাক্তার, এইদিকে তুই ওইদিকে চেয়ার ঘুরিয়ে বসে আছিস কেন মা? নম্রতা চেয়ার ঘুরিয়ে মিষ্টি করে হাসলো, জবাব দিল না। নুরুল সাহেব জবাবের অপেক্ষা করলো না। কেমন দেখলেন? আরফান থমথম খেয়ে কথার মাথা তুলে তাকালো। ডান হাতে শার্টের কলার ঠিক করতে করতে বলল, ভালো, আপনার মেয়ে ভালো আছে, রক্তচাপটা একটু হাই, বাকি সব ঠিকঠাক। ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করলে সব ঠিক হয়ে যাবে। টেবিল ভর্তি খাবারের কোনোটি পছন্দ হচ্ছে না সোয়ার। সে কখন থেকে প্লেটে চামচে টুংটাং শব্দ তুলে যাচ্ছে, মুখে কোনো কিছু তুলছে না। সব বিষাদ লাগছে তার। প্রতিদিন মাছ মাংস আর তথাকথিত সুস্বাদু খাবার খেতে খেতে বিরক্ত ছোঁয়ার হঠাৎ করেই সেই দুপুরের কথা মনে পড়ে গেল। খোলা আকাশের নিচে ঘাসের উপর বসে শতপথের ভর্তা দিয়ে খাওয়া ভাত, কি সুন্দর দিন ছিল তা। বন্ধুদের সাথে কি সুন্দর কাটতো তার দিনগুলো। ভাবতেই যেন ছোঁয়ার 2 চোখে পানি জমে পড়ল। দূর আকাশে তারার মেলা। হেমন্তের আগমনী বার্তা আসছে। টিএসসিতে চা স্টলের বেঞ্চেতে বসে আছে অন্ত, সোয়া, নাদিম আর নম্রতা। ঘড়িতে 8টা কি 9টা বাজে। নাদিমের হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে বলল, তোরা সব ঝিমাইরা বৈশা আছিস কেন? তোকে ভাবসব দেখা মনে হইতাছে আড্ডায় নয়, শোকযাত্রায় বৈশা বৈশা নীরবতা পালন করতেছি। নম্রতা খুব ধীরে চায়ের কাপে চুমুক দিল, উদাস কণ্ঠে বলল, রঞ্জনা নীরুকে মিস করছি। একই সাথে থাকার সময়গুলো কেমন মধুময় কেটে গেছিল, তাই না? ভার্সিটির প্রথম দিন কেমন বাচ্চা বাচ্চা ছিলাম সবাই। ক্লান্ত, ব্যাট, হইচই, পানিশমেন্ট, সব কিছু ছিল কৈশোরের ছোঁয়া। আজ মনে হচ্ছে হুট করে বড় হয়ে গেলাম সব। বড় হলে অনেক কিছু হারিয়ে ফেলেছি, তাই না? কেউ উত্তর দিল না। সবাই নীরব, বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। পাশে কোনো হই হুল্লোড় বন্ধুমহল থেকে ভেসে আসছে একটা গিটারের সুর। 4 বন্ধুর মনে অদ্ভুত এক স্বর্ণপণে ধাক্কা দিয়ে গেল সেই বিরহী পঙ্কিত মালা। আজ থেকে কয়েক বছর আগে তারা এমনই উচ্ছ্বাসিত গানের পাশটা সাজাতো, গলা ফাটিয়ে গান গাইতো, মাঝ রাস্তায় লাফালাফি, এক রিক্সায় 6 জন।
দিনগুলো কি সুন্দরী না ছিল। সত্যি ফুরিয়ে গেল সময়। খুব বেশিরভাগই বড় হয়ে গেছে তারা। হাজারো দায়িত্বের বেড়াজালে কৈশোর তবে ছাপিয়ে গেল। এই তো আর 6 মাস বাকি। ভার্সিটি প্রাঙ্গণ ছেড়ে অজানায় ছড়িয়ে পড়বে সবাই। হারিয়ে যাবে সময়ের স্রোতে। চারজনের মনও ভার হয়ে আসে অজান্তে। বেশ কিছুক্ষণের পর গিটারের সুর বদলায় গানের কথা। সেই নীরব গভীরতা দমিয়ে ফুটল নাদিমের কথার প্রথম হাই তুলতে তুলতে বলল, নমুদি ফিলোসফিস্ট দর্শনের বই ঝড় পড়াতে পড়াতে শেষমেশ দার্শনিক হয়ে গেলি নাকি মামা? অন্তু বড় হইয়া আস্তে একটা বউ পাগলা হয়ে গেল, আর তুই এখনো বড় হওয়ার ইকুয়েশন টু ইকুয়েশন ফিলোসফি নিয়া বৈশা আসোস। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। ছোঁয়া অবাক হয়ে বলল, এটা আবার কেমন কথা? ওইটা তো খাওয়ার জিনিস না। নাদিম মুখ কুচকে ছোঁয়ার দিকে তাকালো, ধমক দিয়ে বলল, হ, তোর ওই অতি সুস্বাদু ফাস্ট ফুড 1 নম্বরে বড়লোকি খাবার। তোর মতো ধনবান বলদের জন্য একদম খাপে খাপ। তোর বড়লোক ম্যামেকে বলিস তোকে যেন গাঞ্জাখোরের মধ্যে ডুবাইয়া মাইরা ফেলে। আজাইরা। সোয়া গরম চোখে তাকায়, শক্ত চোখে বলে, খবরদার মাম্মাকে ম্যামে বলবি না। টাই টু বি আই স্মার্ট গাই। খ্যাত একটা। নাদিম ফুঁসে উঠল, সোয়াকে নকল করলো। টাই টু বি এ স্মার্ট গাই। ট্রাই টু বি তোর মাথা। এই হারামি, তোর না কইছি আমার সামনে ইংরেজদের মতো কথা কইবি না। ইংরেজদের বংশদূত। ফুট এখান থেকে। তোর ম্যামের আঁচল ধরে স্মার্টনেট শিখগা। সোয়া ভেঙাতে ভেঙাতে বিশ্রী করে গালি দিল সে। নাদিম সোয়ার মুখ কুচকে গেল ঘৃণায়। ছি, অশ্লীল ভাষা। নাদিমের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বেঞ্চের ওপর রাখা সিগারেট কোলে টেনে নিয়ে বলল, অশ্লীলের ছিটে ফোটা কি? আর তাও তো কিছু না। অন্তর কাছে শালীন কথক বলতে কিছুই নেই। বিবাহিত পুরুষের সাথে এখন তারা বসে আছে। অন্তুর বউ অন্তুকে পেয়ে সারা দুনিয়া ভুলে গেছে। দিনে 10 বার ফোন দিলেও তো পাওয়া যায় না। মাইয়া কি করে সারাদিন? বলল নাদিম। নাদিমের গিটারে টুনটান শব্দ তুলতেই বলল, কানারে জিগাইতাছে ধনুকের ঠিকানা। ও বাসায় থাকে নাকি আজকাল? সপ্তাহে 3 দিন তো আমার সাথেই হলেই পইরা থাকে। বইয়ের খবরও জানে নাকি? বাক্যটি সম্পূর্ণ শেষ না হতেই থমকে গেল নাদিম। গিটারে থেকে হাত সরিয়ে অন্তুর দিকে তাকালো, ভুর কুচকে বলল, অন্তু, নীরুর সাথে তোর সব ঠিকঠাক আছে তো? তুই বাড়িতে বউ রেখে আমার সাথে পইরা থাকিস, ব্যাপারটা কি? তুই কি নীরুকে অ্যাভয়েড করছিস? শেষ কথাটাতেই চোখ মুখে যেন বিস্ময় ফুটে উঠল নাদিমের। নম্রতা ছোঁয়াও ভুর কুচকে তাকালো উত্তরের অপেক্ষায়। অন্তুর বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, তাকে অ্যাভয়েড করার সাহস আমার আছে নাকি? তোদের নীরু যে আমায় কোনোদিনই সহ্য করতে পারে না, তা কি তোদের জানার কথা না? বাধ্য হয়ে বিয়ে করেছে। আমি অনেকটা বাধ্য হয়ে করেছি। তার এই বাধ্যবাধকতার চাপ কমাতে খানিকটা দূরত্ব বজায় রেখে চলি, তেমন কিছু না। কেউ উত্তর দিল না। 3 জোড়া চোখ ডেব ডেব করে চেয়ে রইল খানিক। অন্তু অস্বস্তি নিয়ে বন্ধুদের দিকে তাকালো, বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? নম্রতা হতাশ হয়ে বলল, পুরোটাই সমস্যা। তোরা দুজনই যে চুপি চুপি বাংলা সিনেমা করছিস তা তো ঘুণক্ষরে টের পাইনি দোস্ত। বিয়ের প্রায় 1 মাস হতে চলো, এখনো তোদের ইগো লড়াই চলছে। মাই গড। অন্তু প্রসঙ্গ পাল্টে বলল, একটা টিউশনি দিয়ে বউ চালানো যাচ্ছে না। আব্বা বাড়িতে কোল্ড ওয়ার জারি করেছে। আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছি, আমার বউকে খাওয়ানো পড়ানোর জন্য 1 পাই খরচ তিনি করবেন না, ইভেন আমার জন্যও না। অল ফ্রন্ট ইজ ক্লোজ। নাদিম হেসে বলল, তোর বাপ তো হ্যাপি মাল দোস্ত, একেবারে খেপে গেছে। কথাটা বলেই অন্তর পিঠে চাপড় মারল সে। এগুলা রাগ থাকে না, কিন্তু 2 দিনে রাগ পড়ে যাবে, চাপ নিস না। অন্তু মুখভঙ্গি গম্ভীর করে বলল, আবার রাগ পড়া নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো আমার যোগ্যতা প্রমাণ করা নিয়ে। পরের মাস থেকে সংসারের কিছুটা খরচ আমার কাঁধে নিলেই চলবে। আব্বাকে দেখাতে হবে আমার বউ তার ঘাড়ে বসে খাচ্ছে না। অন্তর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে দৃষ্টি বিনিময় করলো নম্রতা ও নাদিম। ফুস করে নিঃশ্বাস ফেলে অন্তর পিঠে চাপড় মেরে উদ্বিগ্ন কণ্ঠে আশ্বাস দিল নাদিম, ধুর, এটা টেনশন, কিছু হইল নাকি? চাপ নিস না, হইয়া যাইব, আমরা আছি না। অন্ত হতাশ চোখে বন্ধুদের দিকে তাকায়, দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎই প্রশ্ন করলো, তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি? গাজীপুর তোর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো আমরা জানতাম না।
কে থাকে ওইখানে? নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে এলো, পর মুহূর্তে ঠান্ডায় বলল, তোর বউ। অন্তু বিরক্তি নিয়ে তার চোখের দিকে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, ধুর, তেমন কিছুই না, এইসব তার সিরা বাড়ির মেয়ের বউ সামলা। আজ আমার সাথে থাকার কথা চিন্তাও করবি না। 9:30টার দিকে আড্ডা ভেঙে যে যার বাড়ির দিকে রওনা দিল। নাদিমের হাজারটা গালি আর 2-4টা কিলঘুষি দিয়ে একই রকম জোর করে অন্তকে বাড়ির পথে ফেরালো। 3 বন্ধু 3 রাস্তায় আলাদা থাকতে নাদিম হঠাৎ উপলব্ধি করলো তাদের শক্তপোক্ত বন্ধুমহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ। প্রথমে রঞ্জন, তারপর নীরা, তারপর কে? অন্তু, নম্রতা, ছোঁয়া, নাদিম, নাকি সে নিজেই? দীর্ঘশ্বাস ফেলল সে। শহরটা বড় বিষাক্ত লাগছে আজকাল। শহর জুড়ে নিশুতি রাতে ঝোপ মেলে আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল। বাতাসে ভর করে শীতলতার স্পর্শ, গাছের পাতায় পাতায় তীব্র আন্দোলন শুরু করেছে। রান্নাঘরের জানালা বন্ধ করে দিল নীরা। উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিল। কড়াইয়ে খুঁতনি নাড়াতে ব্যস্ত হলো। জাহানারা চা বানাচ্ছিলেন। চুলোর আঁচটা খানিকটা কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন, কপাল কুঁচকে বললেন, জ্বর আসছে নাকি? নীরা মৃদু কণ্ঠে বলল, মনে হয়, ঠান্ডা হাওয়া হচ্ছে। অন্তু কখন ফিরবে? কথা হয়েছে ওর সাথে? নীরা মুহূর্তেই মাথা নিচু করে ফেললো। কড়াইতে অতিমাত্রায় ব্যস্ততায় ছোট্ট করে বলল, জি না মা। জাহানারা বিরক্তির চোখে তাকালো, তেতো মুখে বললেন, না কেন? নিজের বরের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? অন্তু যে রাতে বেশিরভাগই বাসায় ফেরে না, তা কিন্তু আমার চোখ এড়ায় না। কেমন বউ তুমি, যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না? আমার ছেলে তো আগে এমন ছিল না, বিয়ের পর থেকে ওর পরিবর্তন, সে বাসায় আসে না। নিশ্চয়ই তোমার সাথে কিছু হয়েছে। কি হয়েছে? কি হয়নি তা আমি জানতে চাই না। আমার ছেলেকে বাড়িতে আটকে রাখার দায়িত্ব তোমার। এরপর এমন কিছু দেখলে কিন্তু আমি বাড়িতে ছেড়ে কথা বলবো না। দীর্ঘশ্বাস ফেলল নীরা। কোনোরূপ জবাব না দিয়ে চুলায় আঁচ কমালো। বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদের কাপড়ের কথা মনে পড়ল। রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো সে। ততক্ষণে শুকনো কাপড় ভিজে একাকার। সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল। দরজা আটকাতে আসতেই সম্মুখে এসে দাঁড়ালো প্রিয় একটি মুখ। শ্যামলা মুখে বৃষ্টি ভেজা জল, কপাল থেকে পড়ছে চুল বেয়ে টুপটুপ করে। ভাঁজ করা কপালটি ঠিক করে লেপটে থাকা জোড়া ভুরু বিস্ময় নিয়ে নীরার মুখে স্থির। অন্তর চাহনির ভেতরটা ধুক করে উঠল নীরায়। অদ্ভুত এক ভালো লাগায় আবেশিত হলো। কয়েক সেকেন্ড নীরার দিকে চেয়ে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজায় নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল অন্তু। নীরাও ঢুকলো তার পিছু পিছু। শুকনো কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও শুনল সে। তবুও নীরব মন ফুরফুরে। শাশুড়ির বকাঝকা যেন মিষ্টি লাগছে আজ। নীরাকে ভার্সিটি দিয়ে আসার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলায় তার দেখা মেলে না। অমাবস্যার চাঁদের মতোই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। আর যে কদিন থাকে সে কয়দিনও গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকে অন্তু। বিছানায় আদৌ গা এলায় কিনা সন্দেহ। নীরা 1 কাপ চা নিয়ে ঘরে ফিরল। অন্তু ততক্ষণে বিছানায় গা এলিয়েছে। কপালের ওপর হাত ভাঁজ করে লম্বালম্বিভাবে শুয়ে আছে। শার্ট প্যান্টের গায়ে টি-শার্ট জড়িয়েছে। পরনে কালো ট্রাউজার। নীরা চায়ের কাপটা টেবিলের ওপর রেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। অন্তুকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। আর ডাকতেও যদি হয় তাহলে কি বলে ডাকবে? তুমি নাকি তুই? নীরা অসহায় চোখে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ কল্পনা জল্পনা করে অন্তুর কপালের একাংশ ছোঁয়ালো নীরা। অন্তু এ সময় ঘুমায় না। জ্বর হলো নাকি আবার? নীরার ছোঁয়া পেয়ে যন্ত্রের মতো চোখ মেলে তাকালো অন্তু। কপালে হালকা ভাঁজ। ঘুম ঘুম চোখে তার দিকে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো। নীরা সাথে সাথে হাত সরিয়ে নিল। কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডে ভয়ঙ্কর রকম আন্দোলন উপলব্ধি করলো। অন্তুকে সে ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকেই। কিন্তু কেন? অন্তু তো কখনো খারাপ ব্যবহার করেনি তার সাথে, চোখও রাঙায়নি। সে তো তার বন্ধুই ছিল। তবে এখন কেন ভয়? স্বামী বলে? তার জীবনটা এখন এই মানুষটিকে ঘিরে আবর্তিত বলে? অন্তুকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিলল নীরা। অস্বস্তি নিয়ে বলল, চা এনেছিলাম। তাই? অন্তু চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো। ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, এখন চা খাবো না, বাইরে খেয়েছি। কতটুকু বলেই চোখ বন্ধ করলো অন্তু। নীরা আগের মতোই চুপ হয়ে দাঁড়িয়ে রইল। অন্তুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখেই
বলে উঠল অন্ত। ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকার মানে কি? অন্তর কথার পিঠে কথা বলতে গিয়ে থেমে গেল নীরা। বুকের ভেতর তরল অনুভূতি প্রলেপ যেন নিয়েই ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর টলমটল খুশি যেন ডানা মেলে। আহা, আজ অন্তত একটু হলেও তাকে খেয়াল করেছে। আপনি কি আসবেন না আসবেন না? মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত বায়না শুনে হতভম্ব হয়ে গেল আরফান। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছাদের আলোটা জ্বালিয়ে রাখা বৃষ্টির পানিতে চকচক করছে বেলি ফুলের গাছ। ছাদ ঘিরে বেলি ফুলের ডালপালাগুলো অল্প অল্প দুলছে। ছাদের পাটাতনে নিত্যদয় ঝপঝপে বৃষ্টির থালা কান লেগে যাচ্ছে স্তব্ধ হয়ে। বারান্দার এক কোণে বন্দি খাঁচায় শ্যামা শ্যামা করে ডাকছে হৃষ্টপুষ্ট টিয়া পাখি। দেশে ফিরে শ্যামলতাকে না পেয়ে যখন পাগল প্রায় অবস্থা, ঠিক তখনই এই টিয়াটিকে কিনে এনেছিল আরফান। অনেক বছর আগে কোনো এক আবেগময় চিঠি নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা, বহু বায়নায় পসরা সাজিয়ে তার প্রিয়র নামে। তারও একটি বায়না ছিল, পোষা একটা টিয়া থাকবে আমাদের ছোট্ট ঘরে, তারই ছোট ঘর থাকবে, ব্যাস আর কি চাই। এরপর ওই টিয়া পাখি না কেনার পরে কি আর আরফান পারে? টিয়া পাখিটি খুব সুন্দর নামও রেখেছে আরফান। আরফানের ভাবনার মাঝে আবারও প্রশ্ন করল নম্রতা। আরফান বারান্দা থেকে সরে গেল। আপনি বড় জ্বালাচ্ছেন আজকাল। জ্বালাচ্ছি? আচ্ছা বেশ, এখন আর জ্বালাবো না। দুদিন বাদে বিয়ে শাদী করে যখন আপনার হসপিটালে সিজারিয়াল সেকশনে ভর্তি হয়ে যাব তখন বুঝবেন। আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনার মামা হওয়ার পরিচয় দিয়ে দিব। নো চাপ, আপনি হবেন জাতীয় মামা। নম্রতায় কথায় হেসে ফেলল আরফান। আরফানের হাসিতেই যেন আগুনে ঘি পড়ার মতো কাজ হলো। নম্রতা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। হাসবেন না, আমি হাসার মতো কিছুই বলিনি, আই এম সিরিয়াস। আরফান এবার শব্দ করে হাসলো। হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা আচ্ছা কিসের আচ্ছা? আপনার ধারণা বিয়ে করা তো সহজ? আপনাকে যে বিয়ে করতে আসবে তাকে কি জিন্দা রাখবো, আইসিইউতে ভর্তি করে দিব? আমার নিজের জিনিসের প্রতি আমার অধিকার আছে। আরফানের উত্তরে কিছুটা খুশি হলেও প্রকাশ করলো না নম্রতা। ফুঁসে উঠে বলল, জিনিস? আমি মোটেও কারো জিনিস নই। আমি অবশ্যই বিয়ে করলে এবং ডেলিভারির জন্য অতি শীঘ্রই হসপিটালে সিজারিয়াল সেকশন ভর্তি হব। ডিসিশন ফাইনাল। এই ভদ্রলোক আমার বাবার সাথে দেখা করতে আসা নিয়েও তালবাহানা। সেই ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো প্রশ্নই আসে না। নো নেভার। আরফান হাসলো। ঘড়িটা এক নজর দেখে নিয়ে লাইট অফ করে বিছানায় গায়ে এলালো। দুষ্টুমি করে বলল, আমি কখন বললাম যে আপনি বিয়ে করবেন না নম্রিতা? আপনি অবশ্যই বিয়ে করবেন, আমার হসপিটালে সিজারিয়াল সেকশনে ভর্তিও হবেন এবং সকল কিছুই পেছনে এক মূল কলকাঠি হবে আরফান আলম নিষ্ফক। আপনার সিজারিয়াল দায়িত্ব সবাই আমার হসপিটালেই হবে, এই আরফান ডাক্তারেরই আন্ডারে। চিন্তা কি, নো চাপ। শেষের কথাটা নম্রতার মতো করেই বলল আরফান। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি খুন করে ফেলবো ডক্টর। আরফান ঠোঁট টিপে বলল, আহা, তা তো অনেক আগেই করেছেন। চিঠি ছুরিতে খুন, এবার আপনার শাস্তির পালা। যাবজ্জীবন দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিমপাতা। নম্রতা কিছুক্ষণ ফুস করে নিমিয়ে গেল। এক সময় হতাশ কণ্ঠে বলল, বাবা আপনাকে আসতে বলছে, আপনার সাথে পরিচিত হতে চায়। আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি? শুরু থেকে ধরা খাচ্ছি আর পরিচিত হচ্ছি। প্রথমবার ফোনে, দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে, তৃতীয়বার আমার চেম্বারে এসে আমাকে ভেলকি দিয়ে গেছেন। এরপর আর পরিচয়ের কিছু বাকি আছে? সেদিন ফোনে ধরেও তো দিলেন, এখন আর কি? আরফানের কথায় ধরনে হেসে ফেলল নম্রতা। মুখ টিপে হেসে বলল, আজ আপনি খুব বেসামাল ডক্টর। না বলে কোথায় যাব? আপনি এই মুহূর্তে যা শুরু করেছেন, ফোনের ওই পাশে আপনি অনুভূতি জ্বালাপড়নায় ডাক্তার নিজেই রুগী হয়ে যাচ্ছে। শ্যামলতা চিৎকার না করেই এই ডাক্তারের নির্ঘুম রাত। নম্রতা উত্তর না খুঁজে পেয়ে চুপ রইল। আরফান একটু থেমে অন্যরকমভাবে বলল, নম্রতা, একটা গান শুনবেন প্লিজ? নম্রতা আরও চুপ। কিছুক্ষণ চুপ থেকে নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টির শব্দ ছাপিয়ে কীর্ণ কণ্ঠে গেয়ে উঠল, এই মেঘলা দিনে একলা ঘরে মন থাকে না।
বিছানার এক কোণে পাশ ফিরে শুয়ে আছে নীরা। সময়টা প্রায় মধ্যরাত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে বাইরে। জানালার পর্দা উড়িয়ে ঠান্ডা বাতাস আসতে স্তব্ধ নিশ্চুপ ঘরে। ঘরের ভেতরে উজ্জ্বল আলো জ্বলছে। নীরার পাশে লম্বালম্বিভাবে শুয়ে আছে অন্তু। কপালের ওপর ডান হাতটা তুলে মাঝে মাঝে ভীষণ উসখুস করছে। নীরা জানে অন্তু ঘুমায়নি। আলোতে তার ঘুম হয় না সেও নীরার জানা। তবু আগের মতোই শক্ত করে শুয়ে রইল সে। নিজের মুখে কিছু বলতে আলো নিভে আসে সে। মুখে কুলু পেটে পত্নী সেবার জন্যই যেন নিজেকে উৎসর্গ করেছে এই মুহূর্তে। নিঃশ্বাসের শব্দ যেন স্পোর গাঢ়তা হয়ে উঠছে। নীরার দম বন্ধ হয়ে এলো। উত্তেজনায় হাত পা যেন কম্পন দিচ্ছে। নীরা কম্পিত বুকে সোজা হয়ে শুল। আস্তেই নিজের মুখরিত আবিষ্কার করলো ঝলমলিয়ে আলোর কঙ্কিত মানুষের চোয়ালে। প্রশস্ত কাঁধে নজর আটকে গেল নীরার। এক পৃষ্ঠে অন্তুর মুখে। নীরব বাম হাতের ওপর নিজের মুখটা সরিয়ে নিল নীরা। মুখ কপাল কচকালো। বুড়ো কুচকে নীরার মুখের দিকে চেয়ে হতভম্ব কণ্ঠে প্রশ্ন করলো, কি? নীরার হাতের মুঠোর আরো খানিকটা শক্ত হলো। অন্তু বাধ্য হয়ে আর একটু ঝুঁকে এসে বলল, কি? রাতে বাড়ি না ফেরার কারণ কি? অন্তু উত্তর না দিয়ে কলার ছাড়ানোর চেষ্টা করলো। নীরার হাতের মুঠো শক্ত করে ধরতে অন্তুর মুখ যেন আরোটা গম্ভীর হলো। অন্তুর কলা ছাড়ানোর চেষ্টা করতে করতে দুইবার নীরার দিকে তাকালো। নীরার মধ্যে যেন অন্যরকম তেজ লক্ষ্য করলো। কি চাই? নীরা ঠোঁট ফুলিয়ে বলল, আইডিয়া চাই। অন্তু কপাল কুচকে বলল, কিসের আইডিয়া? বুড়ো কুচকে নীরার দিকে চেয়ে আবারও কলা ছাড়ানোর চেষ্টা করে। নীরা মুঠো শক্তি করে বলল, আইডিয়া না দিলে ছাড়বো না। অন্তু বিরক্তি কণ্ঠে বলল, কিসের আইডিয়া? শাশুড়ি মা বলেছে নিজের বরকে ঘরে আটকে রাখার দায়িত্ব আমার। তুমি নাকি বিয়ের পর থেকেই এমন বাইরে থাকো। এটা কি আমার দোষ? কিভাবে আমি আটকাবো? সে আইডিয়া আমাকে দিতে হবে। কথাটা বলে সরল চোখে চাইল নীরা। অন্তু হতভম্ব দৃষ্টিতে লক্ষ্য করে কৈফতের মতো করে বলল, বেস্ট ফ্রেন্ড হিসেবে আইডিয়া চাইছি, বাকিটা তো নেই। থাকলে নিশ্চয়ই চুপ করে থাকতো না। অন্তু বিস্ময়ে চোখ নিয়ে চেয়ে রইল। নীরা যেন এমন কিছু বলতে পারে ধারণাই ছিল না তার। নীরার কথার পৃষ্ঠে কথা খুঁজে পেল না সে। চুপ রইল অন্তু। বুড়ো কুচকে কিছু একটা ভাবতে লাগলো। অন্তুর নিশ্চপতা বুঝতে পেরে একটু গম্ভীরতা কাজ করলো নীরার মধ্যে। মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি, ভাবলো অন্তু। পার্কের বেঞ্চে চুপচাপ বসে আছে নাদিম। দুই আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট, মাথার দঙ্গলে চুল, চোখে মুখে নিষ্প্রিয় ভাব, কোলের ওপর রাখা গিটার। সুর তোলার প্রচেষ্টা নেই। নাদিম সিগারেটের লম্বা টান দিয়ে মুখ কুচকালো। বিষাদ। সিগারেট ছুঁড়ে ফেলে পকেট থেকে ফোন বের করে ভুরু বাঁকালো। নিচের ঠোঁট কামড়ে ধরে একটা কথাই ভাবলো। তারপর ধীরে ধীরে হাতে ডায়াল করলে একটি পরিচিত নাম্বারে। কল ঢোকার সাথে সাথেই ঝট করে রিসিভ করে ফেললো অপর পাশের ব্যক্তি। নাদিম গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ওই পাশ থেকে কোনো জবাব পেল না। কারো ঘন নিঃশ্বাসের জন্য ধাক্কা লাগলো ফোনের স্পিকারে। সেই সাথে অল্প একটু নাক টানার শব্দ। নাদিম বিরক্ত হলো। বন্ধুর খাতিরে মুখ ফুলিয়ে শ্বাস নিয়ে বিরক্তি নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো মৌসি, ক্যান ইউ হিয়ার মি? ওপাশ থেকে মৃদু আওয়াজ, হ্যালো স্যার, কেমন আছো মৌসি? মৌসি কান্না আটকে রুদ্ধ কণ্ঠে বলল, আপনি কেমন আছেন স্যার? নাদিম হতাশ নিঃশ্বাস ফেলল। এই বয়সের মেয়েরা অল্পতেই কেটে পৃথিবী ভাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সে খুব বিরক্তি হলো। আমি ভালো আছি, কথাটুকু বলেই থামলো নাদিম। ছোট একটা শ্বাস টেনে গম্ভীর কণ্ঠে বলল, তোমার কি এখন কোনো টিউটর প্রয়োজন মৌসি? প্রয়োজন হলে আমায় জানিও। আমি একটা ভালো টিউশনি খুঁজছি। নাদিমের কথায় অবাক হলো মৌসি। নাদিম তার কাছে হেল্প চাইছে? সত্যি চাইছে? কথাটি কি বিশ্বাস করার যোগ্য? মৌসি অবাক হলো। আমার প্রয়োজন স্যার। নাদিম উত্তর দিল না। মৌসি খুশি হয়ে বলল, আপনি আমাকে যে কোনো সাবজেক্ট পড়াতে পারেন স্যার। কখন আসবেন বলুন? সকাল দুপুর রাত এনি টাইম। টিউশনিটা আমার জন্য নয় মৌসি, আমার বন্ধুর জন্য। দারুণ ট্যালেন্টেড একটা ছেলে, অসাধারণ পড়ায়। যদি আমার টিচারের প্রয়োজন থাকে তবেই হ্যাঁ বলো, অন্যথায় না। মৌসি মন খারাপ হয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনার বেস্ট ফ্রেন্ড? নাদিম বুড়ো কুচকায়। হ্যাঁ, কেন? মৌসি উত্তর না দিয়ে বলল, আমি ওনার কাছেই পড়বো। নাদিম মৃদু হাসলো। মৌসি যে চট করে রাজি হয়ে যাবে এমনটা ধারণাই করেছিল নাদিম। অন্তর মাধ্যমে নাদিমের সাথে কানেক্ট করা শেষেই চেষ্টা যেন মৌসিকে হাতছাড়া করবে না।
তাও নাদিমের জানা। নাদিম ফোন কেটে গিটারে সুর তুলল। চেহারার বাবার তেমন ছাপ না থাকলেও নাদিমের ব্যক্তিত্ব, চালচলনে তার বাবার প্রকাশ স্পষ্ট। বাবার মতোই ছন্নছাড়া জীবন ধারণ তার। নারী মহলে দীর্ঘশ্বাসের কারণ, কথাবার্তা স্পষ্ট, ভয়হীন তেজ। নাদিমের মনে হঠাৎই প্রশ্ন জাগে, আচ্ছা চরিত্রের দিক থেকেও কি তারা একই কি তাদের পরিণতি? দিন শেষে কি তারা বাবা ছেলে একই ঘাটের মাঝি হবে? সুন্দর ঝকঝকে সকাল, রাতে বৃষ্টি হওয়ার কারণে বাতাসে মৃদু ঠান্ডা আমেজ। এখানে সেখানে জমে আছে কাদামগ্ন পানি। আরফান দ্রুত পায়ে হাসপাতালের ফটকে এসে দাঁড়ালো। গেট থেকে কিছুটা দূরে ফোন কানে দাঁড়িয়ে আছে নম্রতা, এক হাতে ছোট্ট একটা হেলমেট, গায়ে সাদা কালো শাড়ি। আরফান কিছুটা এগিয়ে এসে নম্রতার মুখোমুখি দাঁড়ালো, ঠোঁটের কোণে ঝুলিয়ে হাসি। বাহ, নিউ লোক। নম্রতা শিশুসুলভ হেসে বলল, আপনি ফ্রি? নম্রতার ঠোঁটের কোণে দুষ্টুমি আভাপে বাঁকা হাসলো আরফান। সন্ধিহান কণ্ঠে বলল, আপনার মাথায় এক্স্যাক্টলি কি চলছে নমৃতা? ফুসকা ঘুরছে। আপনি ফ্রি থাকলে দুজন মিলে রবীন্দ্র সরোবরে যাব। আপনি বেলু ফুলের মালা কিনে দিবেন, সেই মালা হাতে ফুচকা হাউসে যাব, পেট পুড়ে ফুচকা খাবো। আপনি চাইলে আইসক্রিমও খাওয়াতে পারেন, আই ডোন্ট মাইন্ড। নম্রতার হাসি হাসি মুখের দিকে চেয়ে হাসলো আরফান। ডান হাতের কবজিতে ঘড়ি থেকে একবার তাকিয়ে নিল। মাত্র ক্লাস শেষ করে বেরোলাম, আগামী 2 ঘন্টা ফ্রি। আমার ডিউটি আরও 2 ঘন্টা পর থেকে। এই 2 ঘন্টায় যতটুকু সম্ভব ঘুরে বেড়ানো যায়। আরফানের কথায় খুশি হয়ে গেল নম্রতা। গোলাপি রঙের হেলমেট তুলে দ্রুত মাথায় চাপিয়ে নিল। গ্রেট, তাহলে চলুন। নম্রতা স্কুটিতে উঠতেই রেখে ভুরু কুচকায় আরফান। চলুন মানে? আপনি কি স্কুটিতে যাবেন নাকি? নম্রতা আশমিক হাসি নিয়ে বলল, শুধু আমি নই, আপনিও যাচ্ছেন। আরফান আতকে উঠে বলল, আমি আর স্কুটিতে ইম্পসিবল। নম্রতা মুখ ফুলিয়ে বলল, কেন? আপনার ধারণা আমি স্কুটি চালাতে পারি না? তা নয়, আমি রিক্সায় যেতেই ভালো লাগে, আমরা বরং রিক্সায় যাই। নম্রতা শক্ত কণ্ঠে বলল, না, আমরা স্কুটিতেই যাব, জলদি উঠুন। আরফান হতাশ কণ্ঠে বলল, মেয়েদের স্কুটিতে উঠে রবীন্দ্র সরোবরে যাব, ব্যাপারটা ভীষণ ওয়েট লাগে না? লাগলে লাগুক, আপনি আমার নেচার মানে নমৃতার। এইসব স্কুটি ফুটিতে ওঠা আমার দ্বারা সম্ভব না, প্লিজ রিক্সায় চলুন। নম্রতার সামনের দিকে তাকিয়ে স্পষ্ট উত্তর দিল, না, আপনি বাচ্চাদের মতো জেদ করছেন। নম্রতা ফিরে তাকালো, ঝট করে স্কুটি থেকে নেমে দাঁড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, করলে করছি, আপনিও তো বাচ্চাদের মতো ভয় পাচ্ছেন, আর ভয় পাচ্ছেন বলেই বাবার সাথে দেখা করতে চাচ্ছেন না, এটা আপনার পানিশমেন্ট। আরফান দীর্ঘশ্বাস ফেললো, হতাশ কণ্ঠে বলল, এখানেও বাবা? নম্রতা তেড়ে এসে বলল, তো আপনি এখন সেই আগের মতোই আছেন, আর সবকিছুতে আগের মতো ভয়ঙ্কর জেদ। নম্রতা হেলমেট খুলতে খুলতে বলল, তো আপনি কি আমার পরিবর্তন চাইছিলেন? আপনি চান আমি পাল্টে যাই? আরফান হেসে বলল, একদমই না, আমি তো আরও এভাবেই খুশি। এতদিন পরই হোক আর যাই হোক, শেষমেশ পুরাতন শ্যামলতার সাথে দেখা মিলেছে। নম্রতা সন্তুষ্টির হাসি হাসলো, পর মুহূর্তে চোখে মুখ শক্ত করে বলল, একদম গলা লাগানোর চেষ্টা করবে না। স্কুটিতে ওঠার প্ল্যান আমি ক্যান্সেল করব না, কিছুতেই না। যদি আপনার বাবার সাথে দেখা করতে রাজি হই তবে? নম্রতা চোখিতে তাকালো, সন্ধিহান কণ্ঠে বলল, সত্যি? একদম, চুক্তিপত্র জমা দিন। আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। আরফান হেসে একটা রিক্সা ডাকলো। নম্রতাকে রিক্সা উঠতে ইশারা করে একটা ফোন অ্যাড্রেস করলো। ফোন কিছুক্ষণ কথা বলার পর মুখটা কালো হয়ে গেল আরফানের। নম্রতা ঠিক অসহায় চোখে তাকিয়ে কিছু একটা বলবে তার আগে হাসলো নম্রতা। ছোট একটা নিঃশ্বাস ফেলে বলল, হঠাৎ কাজ পড়ে গিয়েছে? আচ্ছা, মন খারাপ করবেন না, আজ না হয় একাই ফুচকা খাই, এরপরের বার আপনি খাওয়াবেন, সাথে আইসক্রিম ফ্রি, মনে থাকবে? কথাটা মিষ্টি করে বলে হাসলো নম্রতা। আরফান হাসলো না। নম্রতা স্নিগ্ধ মুখের দিকে চেয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করলো। চাপা মন খারাপ নিয়ে বলল, মনে থাকবে। নম্রতা আবারও হাসলো। আরফানের মুখে হাসি নেই। অতি স্বর্ণপর্ণে দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চেয়ে রইল প্রিয়তমার মুখের চোখ দুটির দিকে। নাদিমের ঘুম ভাঙলো তখন ঘড়িতে 12টাকে 1টা বাজে। হলের চিরচানা ঘরটাতে আলো আধারির খেলা। বেশ কিছুক্ষণ আগে চোখ বুজে পড়ে থাকার পর বিছানা হাতড়ে মুঠোফোনটি উদ্ধার করলো নাদিম। ফোনের স্ক্রিনে ভেসে আছে
তারিখটি দেখে ফট করে মনে পড়ে গেল আজ তার মায়ের মৃত্যুর দিন। ঠিক এই দিনটাই চোখের সামনে পুড়ে কয়লা হয়ে গিয়েছিল তার মা। স্বেচ্ছায় মৃত্যু অর্থাৎ আত্মহত্যা। গত 9 বছর ধরে ব্যাপারটা নিছক আত্মহত্যা বলে মনে হলেও এই স্নিগ্ধ দুপুরে ব্যাপারটা আত্মহত্যা বলে মনে হচ্ছে না নাদিমের। প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে হলেও তার বাবাই তার মায়ের মৃত্যুর পিছনে দায়ী। নাদিমের বাবা আদিব ছিল ছন্নছাড়া ধাঁচের মানুষ। জীবনের ঢেউটায় গা ভাসিয়ে থাকার স্বচ্ছ স্বভাব ছিল তার। নাদিম ভেবে পায় না এমন একটা মানুষকে কিভাবে ভালোবাসার জালে আটকে ফেল তার মা। সংসার নামক ভয়ঙ্কর জালে আটকে ফেলে কিভাবে সে মুক্তির ডানা কাটল। নাদিম উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। জানালার পাল্লাটা খুলে দিয়ে বুক ভরে শ্বাস নিল। গাঢ় নীল আকাশের দিকে চেয়ে হুট করেই তার মনে হলো মা আসলে পাখা কাটতে পারেনি। বাবা মুক্ত পাখা কেটে ফেলার ক্ষমতা হয়তো মায়ের ছিল না, আর ছিল না বলেই এমন ভয়াবহ পরিণতি হলো তাদের ভালোবাসার। নাদিমের মস্তিষ্ক ভালোবাসা নামক শব্দটি বলেই থপ করে থেমে গেল। টিপ টিপ শব্দে আওয়াজ তুলতে লাগলো। সত্যি কি ছিল ভালোবাসা? ঘরের ছোট্ট ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে অন্ত। শার্টের কলারটা ঠিকঠাকভাবে টেনে গলার দাগ ঢাকতে চাইছে। শ্যামলা গায়ে গোল হয়ে ফুটে রয়েছে টকটকে লাল দাগ। অন্তু বিরক্তি চোখে চেয়ে রইল। দাগ ঢাকার জন্য সরঞ্জাম খুঁজতেছিল, কিন্তু কিছুই পেল না। সকাল সকাল এমন অপ্রত্যাশিত কাজে যেন সে বিরাট চটে আছে। আলমারি থেকে চাদর বের করে গলায় পেঁচালো। অসন্তুষ্টির চোখে আয়নার দিকেই তাকিয়েছিল। গোধূলি শেষ সময়ে বারান্দায় বসে বই পড়ছিল নম্রতা। পাশের টেবিলে ধোয়া ওঠা চায়ের কাপ। নম্রতা একনিষ্ঠ মনোযোগের সাথে পাশে বসে নুরুল সাহেব। নম্রতার থেকে চেয়ে চোখ তুলে মৃদু হাসলো সে। মোলায়েম কণ্ঠে বলল, গুড আফটারনুন বাবা। আফটারনুন মা, কি পড়ছিস? নম্রতা এবার চোখ তুলে তাকালো। বইটি বন্ধ করে সোজা হয়ে বসলো। মৃদু হেসে উত্তর দিল, তেমন কিছু নয় বাবা। মন খারাপ? নম্রতা হেসে মাথা নাড়ল। জবাবে মিষ্টি একটা হাসি উপহার দিল নুরুল সাহেবকে। পকেট থেকে নীলডাঙ্গা খাম বের করে চায়ের কাপের পাশে রাখতে রাখতে বলল, মন খারাপ না থাকা সুসংবাদ। মন খারাপ থাকাটা অতিশয় সুসংবাদ। একটু পর যেন মন খারাপ থাকবে না, তা তবে অত্যাশিক সুসংবাদ। নম্রতা বুঝতে না পেরে কপাল কুঁচকে তাকালো। টেবিলের ওপর থাকা খামটির দিকে তাকিয়ে বলল, মানে এটা কি বাবা? নুরুল সাহেব উঠে দাঁড়ালো। চশমাটা খুলে গ্লাসে মুছতে মুছতে রহস্যের হাসি হাসলো। ডাক্তার বলে দিস, সব বাসায় আমার মতো বাবা থাকে না। কিছু কিছু বাসায় তোর মায়ের মতো অত্যাচারী মহিলাও থাকেন। কবুতরটা অত মহিলার কাছে কি করবে বুঝতে পারছি না। নাকি শিকারীর জেনে কে জানে। কথাটা বলে সকালের পত্রিকাটা হাতে তুলে নিয়ে বারান্দা ছাড়লো নুরুল সাহেব। নম্রতা বাবার যাওয়ার সাথে বোকার মতো চেয়ে রইল। খামটা উল্টে পাল্টে দেখতে খামের অপর পৃষ্ঠায় গুটি গুটি অক্ষরে আরফান আলম নিষ্প্রভ। নামটা দেখে চমকে উঠল সে। কিছুক্ষণ হতভম্ব চোখে চেয়ে থাকার পর নিজের হাতে চিমটি কাটলো নম্রতা। আরফান চিঠি পাঠিয়েছে। এই ছোট বাক্যটি মস্তিষ্কে পৌঁছাতে সারা গায়ে আনন্দে ঝড় উঠে গেল। প্রচণ্ড উত্তেজনায় থরথর করে কাঁপতে লাগলো শরীর। বুক ভরে প্রথমবার চিঠিটা পাওয়ার অনুভূতি। আহ, কি সুখ!